আজ হলো 25শে মার্চ 2025 মঙ্গলবার। আমার সাধ্যমতো স্মৃতি পূজা নিবেদন করতে চলেছি এমন একজন রামকৃষ্ণ মিশনের সাধু যাকে আমি মনে করি তিনি ছিলেন সত্যদ্রষ্টা ঋষি, মহাপুরুষ, এ সেইন্ট, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এমন সাধু রামকৃষ্ণ মিশন সিস্টেমেও আমি জানি 50 বছরেও একজন পাওয়া যাবে না। এমন বিশাল কর্মী যার বুকে স্বামী বিবেকানন্দ বসে আছেন, এই কথাটা আমাকে যিনি বলেছিলেন সেইটা বলতে গিয়ে কিছু কথা বলা হয়ে যাবে যে আমার এই নিবেদনটি করার সূত্র কোথা থেকে পেলাম, যোগ্যতাই বা কোথা থেকে পেলাম, লিঙ্ক বা কোথা থেকে পেলাম। আমাকে বলেছিলেন শ্রীযুক্ত শ্রীশচন্দ্র সান্যাল মশাই, যিনি আমার মায়ের মামা হন। কিভাবে? এইভাবে যে শ্রীশবাবু ছিলেন আমার মায়ের নিজের মামা, স্বামী অখিলানন্দজি মহারাজ, ব্রহ্মানন্দ শিষ্য স্বামী অখিলানন্দজি মহারাজ, যিনি 1927 সালে আমেরিকায় পাঠানো হয়েছিল এবং সেখানে তিনি ইনফ্যাক্ট 1926 সালে পাঠানো হয়েছিল। 27 সালে তিনি সেখানে প্রভিডেন্সে শ্রীরামকৃষ্ণ বেদান্ত সেন্টার স্থাপন করেন। 1941-এ তিনি বস্টনে 51 ডিয়ারফিল্ড স্ট্রিটে রামকৃষ্ণ বেদান্ত সেন্টার স্থাপন করেন। সেই স্বামী অখিলানন্দজি মহারাজ ছিলেন আমার মায়ের নিজের মামা। আমার মা গৌরী রানী তখন পত্রনবীশ, বিবাহ পূর্বে 1938-এর 14 জানুয়ারি, যেদিন বেলুর মঠে যে প্রধান মন্দির আমরা দেখতে পাই, তার স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ ডেডিকেট করেছিলেন। 14 জানুয়ারি 1938-এ সেই দিন আমার মা গৌরী রানী বিবাহের 2 বছর পূর্বে তার দীক্ষা হয়েছিল ওই স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে। তো স্বামী অখিলানন্দজির নিজের খুড়তুতো ভাই
শ্রীশচন্দ্র সান্যাল। আমি যখন দুর্গাপুরে থাকতাম আমার সাথে কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, প্রণাম করার সুযোগ পেয়েছি। শ্রীশচন্দ্র সান্যাল নিজে শ্রী শ্রী মা শারদার দীক্ষিত সন্তান। মায়ের কথার স্মৃতিচারণে শ্রীশচন্দ্র সান্যালের বিবরণ লেখাও পাওয়া যায়। আর শ্রীশচন্দ্র সান্যালের স্ত্রী নলিনী সান্যাল, তিনিও মায়ের দীক্ষিত সন্তান। এরা দুর্গাপুরে থাকতেন। আমি যখন দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে সায়েন্টিস্ট হিসাবে কাজ করছি, এবং সেখানে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম রামমোহন এভিনিউতে তখনও ছিল, এখনো আছে, সেখানে দীর্ঘকাল যাতায়াত করেছি, 20 বছরের ওপর। সিএমএআরআইতে ছিলাম আমি 31 বছর। তার ভেতর বলা যেতে পারে 22-23 বছর আমি এই প্রাইভেট সেন্টারটিতে যাতায়াত করেছিলাম। আর শ্রীশবাবুকে, শ্রীশবাবু একটি হীরকখণ্ড, একটি আধ্যাত্মিক হীরকখণ্ড মহাপুরুষ সেইন্টকে তার ক্লাস 9-10 অবস্থা, ক্লাস 9 থেকে 10 উঠেছেন। কানাই শিবপদ বন্দ্যোপাধ্যায়, কানাই মহারাজ, পরে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তাকে আবিষ্কার করেছিলেন লালমনিরহাট রেলওয়ে স্কুলের হেডমাস্টার হিসাবে। তাকে আবিষ্কার করেছিলেন শ্রীশবাবু প্রথম দর্শনে, এবং সেই প্রথম দর্শনে বিবরণে আছে যে সেই রাত্রে তিনি হেডমাস্টার মশাই শ্রীশবাবুর বাড়িতে ছিলেন। শ্রীশবাবু জিজ্ঞেস করেছিলেন তুমি ধ্যান করতে, তার বক্ষ লক্ষ্য করে বলেছিলেন এ তো কিশোর ছেলে, তুমি ধ্যান করো, সারা রাত ধ্যান করতে পারবে? স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ সারা রাত ধ্যান করেছিলেন, এই কথাটা মনে পড়ছে। সে যাই হোক, আমি কোনো কিছু লিখে আমি যখন স্মৃতিচারণ করি, লিখে কিছু করি না। আমার যেমন যেমন মনে আসে তেমন তেমন করি, এখনো তাই করছি। তাই অনেক কিছু আগে পরে হয়ে যাবে। অর্থাৎ কিনা স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ডেস্টিনেশনে পৌঁছবার জন্য আমার একটা জেনেটিক লিঙ্ক ছিল, এইটা বলা গেল। এবার বলি, সেটা ছিল 1985 সালের 15 অগাস্ট। 1985 সালের 15 অগাস্ট আমাদের দুর্গাপুরের সিটি সেন্টারে
প্রধানত আনন্দগোপাল বাবু তখন পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রেসিডেন্ট, অসাধারণ বাগ্মী এবং সুন্দর মানুষটি, তার চেষ্টা এবং আয়োজনে 15 আগস্টে ফ্ল্যাগ হোয়েস্টিং ইত্যাদি সময় ব্যাপারে স্বামী লোকেশ্বরানন্দজির যে তখনকার টিম, আমি টিমটা বলে দিচ্ছি মোটামুটি। টিমটা ছিল শঙ্কর মহারাজ, স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, নতুন ব্রহ্মচারী থেকে সাধু হয়েছেন এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে মহারাজের সাথে সাথে আছেন, কাজ করছেন। তিনি ছিলেন বিখ্যাত বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসু ছিলেন, শঙ্করী প্রসাদ ব্যানার্জি বাংলা বিভাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শ্রী চন্দন রায়চৌধুরী এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি, নিমাই সাধন বসু, তখন তিনি বিশ্বভারতীর উপাচার্য, সব গ্যালাক্সি। তারা হচ্ছেন স্বামী লোকেশ্বরানন্দজির আধ্যাত্মিক টিম, প্রচারক। এরা সবাই এসেছিলেন ওই অনুষ্ঠানে। তখন আমার মনে কিছু আধ্যাত্মিক আকাঙ্ক্ষা জেগেছিল, সেটা পরে আসছি। আর আমার জোর ছিল কি, আমার জোর ছিল যে আমি স্বামী অখিলানন্দজির নাতি, আমি শ্রীশবাবুর নাতি, কাজেই চাইলে পরে এই সূত্র ধরে আমি স্বামী লোকেশ্বরানন্দজির কাছে পৌঁছাতে পারব। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি কাজ শুরু করলাম, কিন্তু তার আগের দু একটা কথা বলা দরকার। আমি এখনো আগেও বলেছি, এখনো বলছি যে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ ছিলেন সত্যদ্রষ্টা, সেইন্ট, ঋষি, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কমপ্লেক্স গড়ে তুলেছিলেন। তা আজকে বিশ্ববিদ্যালয় তুল্য, বিশ্ববিদ্যালয় হয়তো। শুরু হয়েছিল পাথুরিয়াঘাটা স্ট্রিটে। পাথুরিয়াঘাটা স্ট্রিটে তখন থেকে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তিনি স্মৃতিচারণ করেছেন যে মা, তুমি আমাকে এমন ছাত্রাবাস বা হস্টেলে পাঠাচ্ছ যেখানে আর কেউ থাকতেই পারছে না, অন্য সাধুরা থাকতে চাইছেও না। মানে নানান দিক থেকে অভাব, এত বেশি অভাব সেই পাথুরিয়াঘাটা বাড়িটিতে। যাই হোক, সেইখান থেকে সব নানান স্মৃতিচারণে আছে। পাথুরিয়াঘাটাতে কারা ছিলেন? পাথুরিয়াঘাটাতে ছিলেন অত্যন্ত মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল, পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল ছেলের দল, যারা এসে থাকার জায়গা নেই অথচ পড়াশোনা করা দরকার, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি হয়েছিল
রামকৃষ্ণ মিশনের পাথুরিয়াঘাটা সেন্টার। পাথুরিয়াঘাটা সেন্টার হচ্ছে নরেন্দ্রপুরের পূর্বসূরি অবস্থা। সেখানে কারা কারা ছিলেন? পরবর্তী জীবনে সব লোকেশ্বরানন্দজির হ্যান্ডপিকড ছেলেরা। স্বামী অক্ষরানন্দজি মহারাজ, যিনি ঢাকা সেন্টারের প্রধান হয়েছিলেন, তার আগে নরেন্দ্রপুরে ছিলেন। আর অক্ষরানন্দজি মহারাজ প্রফেসর ডক্টর পঙ্কজ ঘোষ, যিনি ওয়াশিংটন ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্সের প্রফেসর ছিলেন, তিনিও ওই পাথুরিয়াঘাটার প্রোডাক্ট। পরবর্তী জীবনে আমার সাথে পরিচয় হয়েছিল, সে কথা বলবো আপনাদের। আপনারা আমার এই প্রেজেন্টেশনে যে প্রথম ছবিটি দেখতে পাবেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের, সেটা আমারই তোলা, আমার নিজের তোলা। আর দ্বিতীয় যে ছবিটি পাবেন, নিচে লেখা আছে 1987, ইউএসএ তো ওয়াশিংটন তোলা। সেটার সাথে প্রফেসর ডক্টর পঙ্কজ ঘোষের লিঙ্ক রয়েছে। প্রফেসর ডক্টর পঙ্কজ ঘোষ, তিনি দেহে নেই। আমার সাথে কলকাতায় দেখা হয়েছিল, আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ হয়েছিল, এবং তিনি আমাকে অনুরোধ করেছিলেন স্বামী লোকেশ্বরানন্দজির ওপরে একটা পোস্টার তৈরি করতে। সে পোস্টার আমি তৈরি করতে পারিনি, কিন্তু কিছু খবরাখবর নিয়ে তাকে দিয়েছিলাম। সেই তারই ওপর বেশ করে আরও কয়েক বছর বাদে তিনি যখন পঙ্কজদা তিনি যখন নরেন্দ্রপুরে এলেন, তখন সেই পোস্টার তৈরি করিয়েছিলেন নরেন্দ্রপুরেরই সাহায্যে। আমি যখন দেখা করতে গিয়েছিলাম, আমি এবং আমার স্ত্রী মনিকা পঙ্কজদার সাথে সেই সময় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তখন নরেন্দ্রপুর স্কুলের প্রিন্সিপাল, বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি, আমাকে খুবই স্নেহ করেন এবং ভালোবাসেন। এটা ভাবতে আমার খুব ভালো লাগে, বলছি। তিনি সুপর্ণানন্দজি নিজে এসে পঙ্কজদার সামনে ওই পোস্টারের দুটো কপি তিনি আমায় দিয়ে গিয়েছিলেন। তারই একটি বাঁধিয়ে এখন যে গুরুগ্রামে বাস করি তার দেয়ালে টাঙিয়ে রেখেছি। সেই ছবি থেকে তুলে এই ছবিটি দিলাম। এই ছবি খুব বেশি মানুষের কাছে নেই। আর প্রথম যে ছবিটা বললাম সেটার কথা বলি। এটা আমি নিজে তুলেছিলাম বিবেকানন্দ হলে। কখন তুলেছিলাম? স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ দেহত্যাগ করেন 1998 31 ডিসেম্বর।
তার সামান্য কয়েক মাস আগে, ম্যাক্সিমাম 2-3 মাস হবে, হয়তো তাও হবে কিনা, 2 মাসের বেশি না। বিবেকানন্দ হলে সেদিন আপনারা জানেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে প্রতি বুধবারে পরম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ কথামৃত পাঠ করতেন প্রতি বুধবারে। আমি ঘটনাচক্রে সেখানে উপস্থিত ছিলাম। তারপর ওনার ডিসকোর্সের পর উনি সামনে এসে বসতেন। সবাই যখন পুজো করছে, সবাই যখন প্রণাম করছে, সেই সময় আমি তার এই ছবিটি তুলেছিলাম। এটা বলা হলো। এবার বলি সেই আর পিছিয়ে গিয়ে কথা, যে 1985-এর 15ই অগাস্ট মহারাজকে দেখলাম, তার টিমকে দেখলাম। তারপর দাদুর কাছে, দাদু মানে শ্রীশচন্দ্র সান্যালের কাছে গিয়ে অনুরোধ করলাম যে আমি এই পরের বছর মানে 1986-এর প্রথম দিকে আমাদের শীতকালে আমাদের আশ্রমে অনুষ্ঠান হতো। মানে কিভাবে হতো, ওই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে 4 দিন ধরে হতো। প্রথম দিন ঠাকুরের দিবস, তারপরের দিন মায়ের দিবস, তারপরের দিন স্বামীজির দিবস, তারপর দিন জেনারেল অনুষ্ঠান, ভক্তিমূলক গান ইত্যাদি প্রভৃতি। আমি দাদুকে গিয়ে বললাম যে সম্ভব হলে আপনি আমাকে একটা চিঠি লিখে দিন, আমি ইয়েতে যাব, আমি ইনস্টিটিউট অফ কালচারে যাব, সেখানে মহারাজের সাথে দেখা করব, দেখা করে চিঠিটি দিয়ে তাকে, আপনার চিঠি ভীষণ মূল্যবান, মানে তিনি তার এই মাস্টারমশাই যার মাধ্যমে তিনি রামকৃষ্ণ মিশনে জয়েন করেছিলেন, সেই খুবই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। আপনার চিঠি মর্যাদা পাবে বিশেষ। আমি ওখানে গিয়ে হাজির হয়েছিলাম। তার আগে বলি একটু কথা। নরেন্দ্রপুরে ডক্টর অমূল্য কুমার চক্রবর্তী, আমার বাবা ময়মনসিংহে আনন্দমোহন কলেজে পড়াতেন, সেই সময়কার ছাত্র। পরবর্তী জীবনে অমূল্য কাকু, তিনি ওই পশ্চিমবঙ্গ সরকারে ইন্ডাস্ট্রি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছিলেন। তারপর সিপিএমের আমল চলে এলো, উনি ওখানকার থেকে চাকরি ছেড়ে দিয়ে নরেন্দ্রপুরে চলে এলেন, সেখানে জয়েন করলেন স্বামী লোকেশ্বরানন্দজির কৃপায়। সেই সুবাদে আমি নরেন্দ্রপুরে যাতায়াত করতাম। অমূল্য কাকু রয়েছেন। আমি ঠিক করেছিলাম যে ওই দিনকার যে অনুষ্ঠান হবে, মানে আমাদের আশ্রমে স্বামী লোকেশ্বরানন্দজির, আমি কল্পনা করেছিলাম আর কি, টিম আসবে, স্বামী লোকেশ্বরানন্দজি আসবেন, আর নরেন্দ্রপুর থেকে টিম আসবে,
তারা গান বাজনাও করবেন 4th ডেতে, প্লাস কোনো ওখানে সাধুরা আসবেন অমূল্য কাকুর সাথে, তারা বক্তৃতা দেবেন। এসেও, যাই হোক পরের কথা, এসেও ছিলেন, অমূল্য কাকু এসেছিলেন, আর স্বামী কেদারানন্দজি মহারাজ, তিনি বলা যেতে পারে অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ অব নরেন্দ্রপুর তখনকার কেদারানন্দজি মহারাজ, তিনিও এসেছিলেন। পরিচয় হয়েছিল আমার সাথে সেই সময়। যাই হোক, যা বলছিলাম, আমি দাদুর চিঠি নিয়ে 20 ডিসেম্বর ইনস্টিটিউট অফ কালচারে হাজির হলাম। তখন মিস্টার হাজরা, তিনি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের পিএ আর কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাকে চিঠিটা দিলাম দাদুর, মানে শ্রীশবাবুর। সেই চিঠিটা ভেতরে পাঠালেন লোকেশ্বরানন্দজি মহারাজকে। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, এসে হাজরাবাবুকে বললেন, তুমি বলোনি আমার মিটিং আছে, আমি খুব ব্যস্ত। ওই প্রথম একেবারে সামনে থেকে স্বামী লোকেশ্বরানন্দজিকে দর্শন করলাম, আর ওই সিটি সেন্টারে দূর থেকে দেখেছিলাম, দুর্গাপুর সিটি সেন্টারে, আর সামনে 2 হাতের মধ্যে দেখলাম, বেরিয়ে সেই কথাটা বলে চলে গেলেন। আর ওই চিঠিটা তিনি তার নিজের ছোট ভাই কৃষ্ণপদ মামা, নিজের ছোট ভাই কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়, আমার কেষ্ট মামা পরবর্তী জীবনে, তাকে দিলেন আমার সাথে কথাবার্তা বলতে। আমার মনে আছে যে আমি সেই দিন দেখা করতে যাওয়ার সময় একটি লেখা তৈরি করে নিয়ে গিয়েছিলাম, যেটা ওই যখন অনুষ্ঠান হবে আমাদের ওখানকার সুভেনিরে দেব, মৃত্যুকে ভালোবাসা, মৃত্যুকে ভালোবাসা। সে লেখাটা ছাপাও হয়েছিল সুভেনিরে, সে সুভেনির এখনও আছে আমার কাছে। আর কৃষ্ণপদ মামা ওটা পড়ে বলেছিলেন লেখাটি মূল্যবান, এতে আমি কৃতার্থ বোধ করেছিলাম। মানে আমার ওই হাতে লেখা লেখাটা, ড্রাফটটা উনি দেখেছিলেন, উনি বলেছিলেন লেখাটি মূল্যবান। আমি অ্যাপ্রুভাল পেয়ে গেলাম যে লেখাটা ছাপার যোগ্য। সে যাই হোক, এবার যখন অনুষ্ঠান শুরু হলো, অনুষ্ঠানের আগে আমরা উপস্থিত, জানতে পারলাম মহারাজ খুব ব্যস্ত আর শরীরও ঠিক সুবিধার নেই, মহারাজ আসতে পারলেন না। কিন্তু বাকি যা যা নাম বলেছি আপনাদের অলরেডি, টিম সবাই এসেছিলেন। এবং অনুষ্ঠানে যাওয়ার আগে সবচেয়ে প্রথম তারা শ্রীশচন্দ্র সান্যাল এবং নলিনী সান্যালকে প্রণাম করতে এসেছিলেন। সেখানে আমার মনে আছে ওনাদেরকে ওই দিদিমা নিজে পায়েস তৈরি করেছিলেন, ভেবেছিলেন কানাই আসবে, কানাই আসেনি, কিন্তু তার অতি নিকটের মানুষরা এসেছিলেন, পায়েস করেছিলেন, অসাধারণ হয়েছিল পায়েস, আমার এখনো মুখে লেগে আছে। এবং নলিনী সান্যাল কে? নলিনী সান্যাল দীক্ষার পরে মা সারদার পায়ে তেল মালিশ করে দিয়েছিলেন। মা সারদা বলেছিলেন, বৌমা পাটা ব্যথা করছে একটু। এটা হয়েছিল উদ্বোধনের বাড়িতে দীক্ষা, ওই দীক্ষা। আর নলিনী
শ্রীশবাবুর হয়েছিল একেবারে জয়রামবাটিতে, তার আগে নলিনীর সান্যালেরটা হয়েছিল উদ্বোধনের বাড়িতে। তিনি মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দিয়েছিলেন। সেই হাতে তৈরি করা পায়েস আমরা ধারণ করতে পেরেছিলাম, অসাধারণ হয়েছিল। আর ছিল সল্টেড কাজু, এটা আমার মনে আছে। যাই হোক, অনুষ্ঠান হলো, অনুষ্ঠান তো অসাধারণ হয়েছিল। এটা একটা পাঠ বললাম। এছাড়া বলি, স্বামী লোকেশ্বরানন্দজি সব হ্যান্ডপিকড ছাত্ররা, তারা কারা বললাম বোধহয় খানিকটা। স্বামী অশোক্তানন্দজি মহারাজ, নরেন্দ্রপুরের প্রথম প্রিন্সিপাল। স্বামী জিতাত্মানন্দজি মহারাজ, শ্যামল মহারাজ, যিনি ইউএনওতে বক্তৃতা করেছেন, যিনি বিজ্ঞান এবং বেদান্তের ওপর একাধিক বই আছে, আমার সংগ্রহও আছে, যেমন মডার্ন ফিজিক্স অ্যান্ড বেদান্ত। শঙ্কর মহারাজ মানে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, যিনি বর্তমানে ঢাকা সেন্টারের অধ্যক্ষ। আর কত বলবো। স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজকে যিনি রাশিয়া পাঠিয়েছিলেন, তিনিও লোকেশ্বরানন্দজি মহারাজ। মনে হয় জ্যোতিরূপানন্দজি এখনো আছেন, লেটেস্ট আমি জানি না। যাই হোক, আর একের পর এক হ্যান্ডপিকড সমস্ত, যেমন নাকি বলা হয়, এবং সেটা সত্যি, কথামৃত পাঠ করে বহুজন সাধু হয়েছেন রামকৃষ্ণ মিশনে, কথামৃত পাঠ করে শ্রীমর ইনফ্লুয়েন্সে। তেমনি লোকেশ্বরানন্দজির সান্নিধ্যে এসে বিখ্যাত সব সাধু, সব নাম আমার এক্ষুনি মনে পড়ছে না, তারা সব রামকৃষ্ণ মিশনের বিখ্যাত সব সাধু এখনো আছেন, তখনও ছিলেন। বলে নাম শেষ করা যাবে না, কিন্তু আমার মনে পড়ছে না। যাদের সাথে আমি পরিচিত ছিলাম তাদের দু একটা, স্বামী যেমন শঙ্কর মহারাজের সাথে খুবই পরিচিত ছিলাম, মানে স্বামী পূর্ণাত্মানন্দজি, সেটা বলতে পারলাম। আরেকটা কথা, আমি নিজে দেখেছি যে স্বামী লোকেশ্বর, সবাই জানে, আমি দেখার কেউ নই, সবাই জানে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের মতো কর্মযোগী, প্র্যাকটিক্যাল পার্সন, উনি সফট স্পোকেন, মানে বিস্ময়কর। যেমন 1993-তে যখন শিকাগো বার্ষিক 100 বছর পূর্ণ হচ্ছে, যখন আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল। এটা বলার মতো কথা, অথচ এত বেড়ে যাচ্ছে। চেষ্টা করে দেখি তাড়াতাড়ি, যে সেইটা অর্গানাইজ করেছিলেন। তারপর তার কনক্লুডিং পার্ট, যেটা 1 বছর পূর্তি হলো, বেলুর মঠে হয়েছিল, সেটা সবকটাতেই আমি উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। এবার বলি, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন হয়েছিল, তখন ওই যেখানে নিউ মার্কেটের পাশে কর্পোরেশনের বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে থাকার বন্দোবস্ত হয়েছিল, দেশ বিদেশ থেকে মানুষ এসেছিল, আমিও সেখানেই জায়গা পেয়েছিলাম। আমি ভাবছি যে আমি যেহেতু কলকাতারই ছেলে, আমি জানি
যে একটু তাড়াতাড়ি ঠিকঠাক না গেলে পরে এরপরে ওই ওদের ব্যবস্থাতে বাসে করে যাব, এই করব সেই করব, পৌঁছতেই পারবো না। সেই জন্য আমি নিজেই একটা ট্যাক্সি করে চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবার আগে। তাতে লাভ কী হলো বলছি। ওখানে রেস্ট্রিকশান ছিল ক্যামেরা ট্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আপনারা বিস্মিত হয়ে যাবেন আমি যা যা বলতে চলেছি এবার। আমি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছি, পুলিশ আমার ব্যাগটা সার্চ করলো। পুলিশ আমার ব্যাগ সার্চ করলো, তার মধ্যে ক্যামেরা ছিল, কিন্তু ক্যামেরা খুঁজেই পেল না। যার জন্য হয়েছিল কি, যে আমি ভেতরে গিয়ে দু চারটে কয়েকটা ছবি তুলতে পেরেছিলাম, সেগুলো ইতিহাস হয়ে আছে। অনেক দূর থেকে বসা, কিন্তু তুলতে পেরেছিলাম, যেমনই ছবি হোক ইতিহাস হয়ে আছে সেসব। তার থেকেও বিস্ময়কর আছে, আমি ভাবছি যে আমাকে বসার যে সিট দেওয়া হয়েছে সেটা গ্যালারিতে। গ্যালারি থেকে মেইন যে সেন্ট্রাল জোন, যেটা ডায়াস, সেটা কোন দিক থেকে পড়বে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে, ওপর থেকে, নিচ থেকে, কোন দিক থেকে দেখতে পাবো কিনা, ঠিক যারা বক্তাদের মুখ দেখতে পাবো কিনা তাও জানি না। এই যখন অবস্থা আমার, মানে ভাবছি, মন খারাপ। কি হলো বলছি। আমি যখন ঢুকেছি, ওই যে আগে আগে চলে এসেছিলাম, এই জন্য এটা সম্ভব হয়েছিল। আমি যখন ঢুকছি মেইন আরেনাতে, কেউ আমাকে কোথাও কিছু বাধা দিল না। আই গট গাইডেড, ডিভাইনলি গাইডেড, প্রসিড করতে লাগলাম। সেখানে এক জায়গায় গিয়ে দেখি স্বামী লোকেশ্বরানন্দজি যে মহারাজ স্বয়ং দাঁড়িয়ে আছেন। আমি তাকে প্রণাম করলাম। তিনি হয়তো স্বগতোক্তিও করলো যে এ কোথা থেকে এলো, এটা আমার কানে এলো। তা আমি আর ওটাকে কিছু এর মধ্যে আনলাম না। আমি প্রণাম করলাম, উনি আমায় কিছু বাধাও দিলেন না, কি আর কিছু বলেও না যে কোথা থেকে এলো। আমি বেছে বেছে যেখানে প্রধান অভ্যাগত ইনভাইটিরা বসবেন, তার 2 নম্বর রোতেই বসে গেলাম। প্রথমটা সাহস পেলাম না, বসে গেলাম। তারপরে দেখছি কিছুক্ষণ বাদে কৃষ্ণপদ মামা এসে আমার সামনের রোটায় বসলেন, এবং তিনি একবার পেছন ফিরে তাকালেন, আমাকে দেখলেন, হাত নাড়লেন, এবং কৃষ্ণপদ মামার সাথে আমার শেষ দেখা ওই পেছন থেকে দেখা। তারপর শুনেছিলাম তিনি দেহত্যাগ করেছেন 1-2 বছর বাদে। যাই হোক, এটা আমার বলা হলো, আর বাকি বাড়াবো না। একটা কথা বলে শেষ করব। এত সৌভাগ্য, আধ্যাত্মিক সৌভাগ্য আর কারো হয়েছে কি না, হলেও অতি মানে স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল প্রায়, সেটাই বলতে চলেছি। দেখুন, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ 31শে ডিসেম্বর 1998 চলে যান। তার ওই 1-2 মাস আগে আমি অফিসের কাজে দিল্লি গিয়েছিলাম। প্লেনে সকালবেলা ফিরছি, ফ্লাইটে। সেটা ফিরছি, আমি গিয়ে বসেছি, দেখলাম সামনের, না আমি ভিআইপিটা না, ভিআইপি ঠিক পেছনে যে ইকোনমি ক্লাস যেখান থেকে শুরু হয় দরজাটা, সেখান দিয়ে ঢুকে প্রথম সিটটা স্বামী লোকেশ্বরানন্দজির জন্য রাখা ছিল। তিনি এসে বসলেন আমার চোখের সামনে। আমি একেবারে বিস্মিত, হতবাক, আনন্দে আত্মহারা। স্বামী লোকেশ্বরানন্দজি এসে নিজে বসলেন ওখানে। আমি 1-2 রোর পেছনে ডায়াগোনালি বসে আছি। একটা প্লেন যখন উড়ল, এই খাবার দাবার দেওয়ার আগের একটু অবস্থা,
কয়েকজন এসে ওনার সাথে গল্প করতে লাগলেন, ওরাও চলে গেলেন। একটু ফাঁক পেলাম, আমি তার কাছে গেলাম, গিয়ে তাকে প্রণাম করলাম। তিনি তার পাশের সিটটায়, আমাকে দুটো সিট, উনি জানলার ধারে বসেছেন, পাশের সিটটায় আমাকে বসতে বললেন। আমার পক্ষে ওনার পাশে বসা সম্ভব নয়। আমি মাটিতে নীল ডাউন হয়ে প্রণাম করে বসে রইলাম। আমি ওনাকে অনুরোধ করলাম, এই কথাটা বলেছিলাম যে কিছু না চাইলে তো কিছু পাওয়া যায় না। সেই জন্য আমি বলছি, দয়া করে আমার মাথায় একটু হাত রাখবেন, দয়া করে আমার মাথায় একটু হাত রাখবেন। উনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মানে দয়া ঘন মানুষটি, কি বলবো, যীশুখ্রিস্ট বলবো না বুদ্ধদেব বলবো, স্বামী বিবেকানন্দ বলবো? এই প্রসঙ্গে মনে পড়ছে, শ্রীশবাবু বলেছিলেন যে ওর বুকের ভেতর স্বামী বিবেকানন্দ বসে আছেন। যাই হোক, আমি বললাম আমার মাথায় একটু হাত রাখবেন। উনি কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার মাথায় অন্তত 1 মিনিটের ওপর হবে, আমার সময় অত মানে বোধই ছিল না। আমার চোখ দিয়ে দরদর করে চোখের জল পড়ছে, আর উনি আমার মাথায় হাত রেখে জপ করছেন, আশীর্বাদ করছেন। আর আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করব না, যে আমি কি আশীর্বাদ চেয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে উনি আমার মাথা থেকে হাত তুলে নিলেন। আমি চোখের জল ফেলতে ফেলতে নিজের জায়গায় এসে বসলাম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্মৃতিচারণে আরো অনেক কিছু বলার হয়তো ছিল, কিন্তু আমি গুছিয়ে আনতে পারলাম না। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। স্বামীজি বলেছিলেন, লিভ ফর আদার্স, লিভ ফর আদার্স, লিভ ফর আদার্স। এই লিভ ফর আদার্স যেন আমরা সবাই করে যেতে পারি। স্বামী লোকেশ্বরানন্দজি চিরজীবন লিভ ফর আদার্স করে গেছেন। স্মৃতিচারণে বলতে ভুলে গেছি যে যেখানে যত ডিফিকাল্ট অবস্থা হতো, মঠ তাকে পাঠাতো, লোকেশ্বরানন্দজিকে পাঠাতো। একবার রেঙ্গুন অঞ্চলে একটি তাকে দ্বীপে পাঠানো হয়েছিল, সেখানে মানুষ গেলে জীবন নিয়ে ফিরবে না, এত হিংস্র টাইপের। মহারাজ তার ব্যক্তিত্ব, কর্মকুশলতা এবং আধ্যাত্মিক প্রভাবে সব স্তব্ধ করে দিয়েছিলেন, এই আমরা জানি। তারপর আরো স্মৃতিচারণে দেখেছি যে বন্যা হচ্ছে কোথাও, মহারাজ মাথায় করে জিনিসপত্র নিয়ে জলের মধ্য দিয়ে যাচ্ছেন। আর কত বলবো। লিভ ফর আদার্স, স্বামীজি তার যে বুকে বসে আছেন, শ্রীশবাবু বলেছিলেন, সত্যি তাই, সত্যি তাই। সবাই স্বামী লোকেশ্বরানন্দজি দ্য সেইন্ট 50 বছরে মানে আরেকটা এমন বেলুর মঠও সিস্টেমও পাবে না। তেমন সাধুর কথা স্মৃতিচারণ করলাম। তার আশীর্বাদ, স্বামীজিরই আশীর্বাদ। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই মুক্ত থাকুন, সবাই স্বাধীন থাকুন। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।